সোলেমান, ভাই আমি বিশ্বাস করতে পারছি না। সিরিয়াসলি, সবটা কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। এজওয়ান মুখ বাঁকালো। এত ঢং করছো কেন? বিয়ে 12 ঘন্টা পর বলছো স্বপ্ন স্বপ্ন লাগছে, আগে বলতে ভুলে গেছিলা? আরে ধুর, এটা না, খুশির সংবাদ আছে। কিসের খুশির সংবাদ? আমাকে কি নেক্সট নির্বাচনে মার্কিং প্রেসিডেন্ট বানাবে নাকি? যদি বানাও তাহলে আসলে এটা একটা খুশির সংবাদ। খুব ইচ্ছে হোয়াইট হাউসে গিয়ে থাকবো। আমাকে প্রেসিডেন্ট বানালে ট্রাস্ট মি, আমি তোমায় ভিসা ফ্রি করে দেব যুক্তরাষ্ট্রে। তুমি যখন খুশি যেতে পারবে হানিমুন করতে। চুপ কর গাধা। রুমাইসা হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? ইব্রাহিম একবার সবার দিকে তাকে, তারপর আকস্মিক বলে উঠল। আরে আমি বাবা হতে যাচ্ছি। রুমাইসা এই কথা আচমকা শুনতে পেয়ে পা স্লিপ কেটে পড়ে যেতে নিলে সোলেমান ধরে ফেলে বোনকে। সোজা করে দাঁড়িয়ে করিয়ে বোনকে বলল। সাবধানে। রুমাইসা এজওয়ান হাঁ করে তাকিয়েছে ইব্রাহিমের মুখে। সোলেমানের কোনো রিয়াকশন নেই। সাত সকালে নিশ্চিত ইব্রাহিমের মাথা খারাপ হয়ে গেছে, তাই পাত্তা দিল না। ইব্রাহিম সোলেমানের কোনো পরিবর্তন না দেখে বলল। কিরে, খুশি হসনি? কংগ্রেস জানা, আমি মোটেও মজা করিনি, সিরিয়াস। আচ্ছা, কংগ্রেস। কথাটা বলে সোলেমান সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছিল। আচমকা মেহেরিন হন্তদন্ত হয়ে আসার পথে সোলেমানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে সোলেমান ধরে বলে। হুশ, কোথায় তোমরা? কি হচ্ছে কি সবার? দেখে শুনে চলাফেরা করবে তো? পড়ে গেলে কি হতো এখন? মেহেরিন নিচে সবার দিকে তাকিয়ে তারপর বলল। উর্মি প্রেগনেন্ট। সোলেমান মাথা চুলকে বলল। ইব্রাহিম ফোন করে বলেছে। তুমিও কি তার কথা বিশ্বাস করতে যাচ্ছিলে? বিয়ের এক রাতের পর প্রেগনেন্ট হয়? বলো তো। মেহেরিন গেঞ্জি টেনে ধরল সোলেমানের। মোটেও ফান না এটা, সত্যি উর্মি প্রেগনেন্ট। আমি নিজে দেখে আসলাম। প্রেগনেন্সি কিটে স্পষ্ট দুটো লাল দাগ। সোলেমান এবার চমকালো, ঘাড় বেঁকিয়ে ইব্রাহিমের দিকে তাকালো। ইব্রাহিমের মুখে হাসি। দেখলি, সত্যি আমি বাবা হতে যাচ্ছি। বউয়ের কথা হলো বিশ্বাস? এজওয়ান ভ্রু কুচকালো। রুমাইসা গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলো। উর্মি সত্যি প্রেগনেন্ট মেহু ভাবি? মেহেরিন উপর নিচ মাথা ঝাঁকালো। এজওয়ান ভ্রু কুচকালো, বলল। এই বাচ্চার বাপ নিশ্চয়ই ইব্রাহিম ভাই, তুমি না? আমিই বাচ্চার বাপ, আমারই বাচ্চা। সাথে সাথে পেছন থেকে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দ শুনে রুমাইসা পেছনে ফিরে তাকালো। চোখ উপর থেকে নিচে নামিয়ে ফ্লোরে তাকাতেই দেখলো এজওয়ান পড়ে আছে ফ্লোরে। রুমাইসা হন্তদন্ত হয়ে ভাইয়ের কাছে এগিয়ে এসে গালে বুকে ঝাঁকুনি দিয়ে বলছে। এই ভাইয়া, কি হলো কি তোমার? ওঠো। এই ভাইয়া, ভাইয়া দেখো না কি হলো হেজওয়ান ভাইয়ার। উঠছে না কেন? সোলেমান নেমে আসলো, এজওয়ানকে পরখ করে বলল। সেন্সলেস হয়ে গেছে। রুমে পানি আন। রুমাইসা পানি আনলো গ্লাসে করে। সোলেমান হাতে পানি নিয়ে ছিটিয়ে দিল। না, ফিরছে না জ্ঞান। সোলেমান ইব্রাহিমকে বলল। ইব্রাহিম, গাড়ি বের কর। ইব্রাহিম চিন্তিত হয়ে বলল। এজওয়ান হঠাৎ এমন সেন্সলেস হয়ে গেল কেন? তো সুখবর নিশ্চিত ওর হজম হয়নি। এখন তাড়াতাড়ি গাড়ি বের কর। তোর দেওয়া সুখবরের চক্করে ভাই আর হতে রাজি নই। ইব্রাহিম গিয়ে গাড়ি বের করলো। মাহি হাই তুলতে তুলতে করিডোর দিয়ে আসছিল। নিচে তাকাতেই দেখলো সোলেমান আর ইব্রাহিম কাউকে দু হাত দু পা ধরে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। মেহেরিন জিজ্ঞাসা করলো। আমি আসবো? সোলেমান না করলো। মাহির খুব জানার কৌতূহল হলো কাকে নিয়ে যাচ্ছে ওভাবে। মেহেরিনকে দেখে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? কাকে তুলে নিয়ে গেল ওভাবে চ্যাংতোলা করে? মেহেরিন মাহির দিকে তাকিয়ে বলল। এজওয়ান ভাইয়াকে। মাহি সাথে সাথে চোখ বড় বড় করে তাকালো, মুখ দিয়ে বেরিয়ে আসলো। হোয়াট? কেন, কি হয়েছে তার? সেন্সলেস হয়ে গেছে। কেন? উর্মি প্রেগনেন্ট হবার কথা শুনে ভাইয়া সেন্সলেস হয়ে গেছে। কি আশ্চর্য! পরের বউয়ের প্রেগনেন্টের খবর শুনে এই লোক কেন জ্ঞান হারিয়ে ফেলবে? কাহিনী কি? কাহিনী? উনি প্রেগনেন্ট, তাতে এনওয়াজের কি? প্রেগনেন্ট হতেই পারে। কথাটা বলার পর মাহি নিজেই কি মনে করে যেন থেমে গেল। তারপর চমকিত গলায় বলল। উর্মি প্রেগনেন্ট? হাউ ইজ দিস পসিবল? বিয়ে তো গতকালই হলো, তাই আজ কি করে প্রেগনেন্ট হয়? বাচ্চাটা কি অন্য কারো নাকি? না না আপু, কি সব বলছেন? বাচ্চা অন্য কারো হবে কেন? তাহলে বিয়ের একদিন যেতে না যেতেই এই কথা কেন? বিয়ের আগে কি মেয়র আর উর্মির ভিতর কোনো তেমন সম্পর্ক ছিল? গ্রামের মেয়েরা এমন হয় নাকি? আপনি জানেন না কিছু? আমি জানি গ্রামের মেয়েরা ভদ্র সভ্য হয়, তোমার মতন। না এটা না, উর্মি আর মেয়র ভাইয়ার সম্পর্কে। কি জানাবো তাদের বিষয়? তারা দুজন অনেক আগেই বিয়ে করে ফেলেছে। কি? হুম। গতকালকের বিয়েটা প্রথম বিয়ে না তাদের? না। লুকিয়ে করেছিল নাকি? হুম। কি অবস্থা! লোকজন জানে তো গতকালকেই তাদের বিয়ে হয়েছে, আর বিয়ের পরের দিন এমন নিউজ কানে গেলে তো সেন্সলেসটা হওয়া স্বাভাবিকই। এজওয়ানকে
কোন হসপিটালে নিয়ে গেল? জানি না, ফোন করে জানতে হবে। এজওয়ানকে নিয়ে নওগাঁ হসপিটালে আসা হয়েছে। ডক্টররা শ্বাস ও নাড়ি চেক করে অক্সিজেন মাস্ক লাগিয়েছে মুখে আর হাতে স্যালাইন দিয়েছে। ছাগল ইব্রাহিমের বাবা হওয়ার সুখবরটা নিতে পারেনি, তাই অতি শখে জ্ঞান হারিয়েছে। ইব্রাহিম বেঞ্চে বসে বলল, এজওয়ান কেন যে আমার মুখ সইতে পারে না? জ্ঞান হারিয়ে আমাদের ট্রমা দেওয়ার কোনো দরকার ছিল? ট্রমা এজওয়ান দিচ্ছে নাকি তুই দিচ্ছিস আমাদের? আমি আবার কি করলাম? কি করছিস জানিস না? প্রথমে না জেনে বিয়ে করছিস, তারপর লুকিয়ে মেলামেশা করেছিস। এখন যখন সম্মতি বিয়ে দেওয়া হলো, তখন বিয়ের পরের দিন শুনতে পাচ্ছি বাবা হতে যাচ্ছিস। শালা নিমু খারাম, বিয়ে করেছি আমি আগে, তাহলে তুই কেন আগে বাবা হচ্ছিস? প্রোটেকশন নিস নি কেন সব করার সময়? ইব্রাহিম মাথা নত করে বলল, প্রোটেকশন ছিল না হাতের কাছে, সেজন্য নেওয়া হয়নি। কোন সংবিধানে লেখা আছে যে আগে বিয়ে করবে সে আগে বাবা হবে? ইউ জেলাস মি সোলেমান? কথা বলবি না আমার সাথে নিমু খারাম। তোর মতো দুর্বল হাট আমার না বলে ধাক্কাটা সামনে নিতে পেরেছি। বাড়ির সবাইকে তোর শ্বশুর শাশুড়িকে সালাম দিবি কিভাবে সেটা ভাব। তোর সম্বন্ধিত তোকে কাঁচা চিবিয়ে খাবে শালা। আর পাত্তা দিচ্ছি না। পাক্কা 4 ঘন্টা পর এজওয়ানের সেন্স পেরে এজওয়ান চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে দেখে। সামনেই পাশে সোফায় সোলেমান রুম মুখে বসে থাকতে দেখে উঠতে গেল। রুমাইসা এগিয়ে এসে ভাইকে উঠায়। ইব্রাহিম বিল পে করতে গিয়েছিল। বিলের কার্যক্রম শেষ করে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে এজওয়ানের জ্ঞান ফিরেছে দেখে এগিয়ে গিয়ে বলল, ফাইনালি জ্ঞান ফিরল তোর। ইব্রাহিমকে দেখে তরতর করে এজওয়ানের সব মনে পড়ে গেল। এজওয়ান হাতের স্যালাইন খুলতে খুলতে বলল, কিসের জড়িবুটি খেয়েছো তুমি? বলো বলো আমাকে, কি খেয়ে তুমি এক রাতে বাবা হলে? আমি ভাইজান তোমার আগে বিয়ে করেছি, সেই হিসেবে আগে বাবা হবে ভাইজান, তারপর আমি, তারপর ইয়াসিন, তারপর তুমি। সেখানে তুমি সবার শেষে বিয়ে করে কি করে সবার আগে বাবা হলে? এইটা তো কোনো পাকিস্তানের ড্রামা না। তাহলে বলো কি এমন করছো নিজের সাথে যে এক রাতে বাবা হলে? আই নিড দিস জড়িবুটি, পড়া পানি যেটাই হোক আমাকে দাও। আমার চাই এই সুপার পাওয়ার ওষুধটা। ভাই তাড়াতাড়ি বলো, আমি কালই বাবা হওয়ার সুখবর পেতে চাই। ইব্রাহিম সোলেমানের মুখের দিকে তাকালো। সোলেমান সরে গেল। এখন বোঝা তুই। আমি কোনো জড়িবুটি খাইনি এজওয়ান। তাহলে বাপ হলে কি করে? 1 মিনিট, বেবিটা কি অন্য কারো? সত্যি করে বলো, অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বলছো? শাট আপ এজওয়ান, বললাম তো বেবির বাবা আমি। ছি, তাহলে কি তুমি বিয়ের আগে ওসব করছো? অবৈধ। একদমই শব্দ মুখ দিয়ে বের করবি না, আমাদের বৈধ সন্তান এটা। একদিনে কিভাবে সম্ভব তাহলে? উর্মি যতদূর বুঝলাম 1.5 কি 2 মাসের প্রেগনেন্ট। আমরা বিয়ে করেছি মার্চে। মনে আছে সুন্দরবন গিয়েছিলাম যে তখন? সেই হিসেবে বিয়ের 8 মাস পর বাবা হয়েছে। বুঝেছিস গাধা? হোয়াট? সুন্দরবনে বিয়ে করেছে তারা, আর এজওয়ান জানতেই পারল না? এজওয়ান হাতের কর গুনে গুনে হিসাব করতে লাগলো। হিসাব মিলতে চুপ হয়ে গেল। 3 নম্বরে বিয়ে করেছে তাহলে, কিন্তু আগে কেন হচ্ছে বাবা? এজওয়ান আর তার ভাইজান হবে বাবা, তারপর ইব্রাহিম হবে। তা না, আগে বাপ হয়ে বসে আছে। কত আশায় ছিল জড়িবুটির ঔষধ পড়া পানি পেলে তরিকুলের বেটিকে খাওয়াবে। শালি বাচ্চা নিতে চায় না। এজওয়ানের সন্তান দরকার। 100টা হলেও সমস্যা নেই, কিন্তু একটাই তো আসতে দিচ্ছে না তরিকুলের বেটি। 100টার আসতে দিবে কি করে? দুপুরের পর বাড়ি ফিরল এজওয়ানরা। এজওয়ান রুমে ঢুকে দেখলো মাহি নেল পালিশ দিচ্ছেন ওকে। এজওয়ান বিছানায় বসে বলল, আমি যে সেন্সলেস হয়ে গেছিলাম, জানো সেটা? জানি তো। দেখতে গেলে না কেন আমাকে? কত মিস করলাম তোমাকে। ইউমি, মরে তো আর যায়নি যে দেখতে যেতে হবে। তুমি যে নিমক হারাম, মরার সময় বোধ হয় যাবা না দেখতে। সেন্সলেস কেন হয়েছি কারণটা জানো? জানি। কেন হয়েছি? মেয়র সাহেবের বাপ হওয়ার সুখবর শুনে। এমন সুখবর দিয়ে অন্যকে সেন্সলেস আমি কবে বানাতে পারবো? শুধু কি অন্যটাই শুনে যাব? আমার কাছে বাচ্চার ঘ্যান ঘ্যান করবেন না তো। আপনারও সব ঝামেলা আমি ক্যারি করতে পারবো না। এজওয়ান এগিয়ে আসলো। মাহির কবজি টেনে বলল, কি বললে? ঝামেলা? বাচ্চা জন্ম দেওয়া ঝামেলা মনে হয় তোমার কাছে? নিঃসন্দেহে। সাফনের সাথে বিয়ে হলে বাচ্চা নিতে না? নিতাম। তখন ঝামেলা মনে হতো না? না, কারণ তখন সেটা আমার আর সাফওয়ানের দুজনের ভালোবাসার সংমিশ্রণেই আসতো। আমি কি ভালোবাসি না? বাসেন বোধ হয়, বাট আমি বাসি না। আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় তোমার? করুণা করে হলেও একটু বাসো। যাকে তাকে আমি করুণা করতে পারি না। জীবনটা তো খুব বেশি বড় না, কাটিয়ে দাও না এই ছোট্ট জীবনটা আমার সাথে। জীবনটা ছোট বলেই চাইছি না আপনার সাথে থাকতে। আমার কাছে বাচ্চার আবদার করবেন না কখনো,
আমি দিতে পারবো না। আমার যে একটা বাচ্চা দরকার তরিকুলের বেটি। এত বাচ্চা বাচ্চা করেন কেন? কি করবেন বাচ্চা দিয়ে? আমার রক্ত যদি এই পৃথিবীতে না আসে তাহলে এজনের নাম যে এজওয়ান মরার সাথে সাথে মুছে যাবে পৃথিবী থেকে। আর এটা আমি কখনো চাই না আমার রক্ত আসুক এই পৃথিবীতে। আমাকে বাঁচতে হবে তার মাধ্যমে। তার জন্য গড়া আমার এত টাকা পয়সা ধন সম্পদ, সে না আসলে এইসব সামলাবে কে আমার অনুপস্থিতিতে? এত কষ্ট এত পরিশ্রম দিয়ে এত প্রতিশ্রুতি ঘরেছি কি বাইরের মানুষকে দিয়ে দেওয়ার জন্য? বাইরের মানুষকে কেন দিতে যাবেন? বাইরের মানুষ কি বলেছে এজওয়ান আমাকে আপনার সম্পত্তি দিয়ে দিন? বলেছে? বলেনি তো? তাহলে বলতে হবে না তো। সুলতান পরিবারের উইল বিভিন্নভাবে করা। আমাদের গুহা মেরে দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা জমিদারি প্রথম আওতায় পারিবারিক সম্পত্তি সংরক্ষণের জন্য একটা নথি তৈরি করেছিলেন। তখনকার নিয়ম অনুযায়ী পারিবারিক পুরুষ সদস্যরা জমি বাড়ি ব্যবসা সব কিছু একভাবে নিজের নামে নিবন্ধন করত। কিন্তু এই নথি নির্ধারিত করেছিল যে মূল্য সম্পত্তি কেবল বংশের রক্তধারের মাধ্যমে থাকবে। সেই সময় নথিতে বলা ছিল যে বাড়ির মেয়ে সন্তানরা তার সম্পত্তি পাবে, বাট সেই সম্পত্তি সেই বিয়ের পর তার স্বামীকে দিয়ে দিতে পারবে না। তার সম্পত্তি তার অনুপস্থিতিতে যাতে তার সন্তানের কাছে যাবে, তার সন্তানের কাছে। আর যদি বাড়ির কোনো ছেলে বিবাহিত হলেও সন্তান জন্ম দিতে ব্যর্থ হয় তাহলে তার ব্যক্তিগত সম্পত্তি তার স্ত্রী বা পরিবারের অন্যরাই ব্যবহার করতে পারবে। কিন্তু মূল পারিবারিক সম্পত্তি যা পূর্বপুরুষদের নামে নিবন্ধিত তা কেবল রক্তদাতাদের জন্যই সংরক্ষিত থাকবে। যদি কোনো উত্তরাধিকারী না থাকে তবে সেই অংশ রাষ্ট্রের কাছে যাবে। এটা ছিল জমিদারের প্রধান সঙ্গের সম্পূর্ণ সাম্রাজ্যপূর্ণ। জমিদারের কথা বিলুপ্তি হলেও এখন সেই নথি আধুনিক আইনের সঙ্গে মিলিত পারিবারিক ট্যাক্স রূপান্তরিত করা হয়েছে। শুধু মেয়েদের বিষয়টা বদলায়নি। এখন যা হয়েছে তা হলো ব্যক্তিগতভাবে অর্জিত সম্পদও ট্যাক্সের আওতায় আনা হয়েছে। অর্থাৎ পরিবারের কোনো সদস্য তার নিজস্ব নামে থাকা জমি ব্যবসা বা ব্যাংক হিসেবে ইচ্ছামতো বিক্রি করতে পারবে না। সবকিছু টেস্টের নিয়ম ও রক্তধারার শর্ত অনুযায়ী পরিচালিত হবে। ব্যক্তিগত সম্পত্তি ভাগাভাগি এখন এইভাবে নির্ধারিত। স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি এখন চতুর্থাংশ 25% পাবে, আর সন্তান বাকি 3/4 75% ভাগ করে নেবে। যদি কোনো সন্তান না থাকে তাহলে সন্তানদের অংশ ট্যাক্স অনুযায়ী রাষ্ট্রের হাতে হস্তান্তরিত হবে। স্ত্রী জীবিত থাকলে তার অংশ নিরাপদ, সে নিজের জীবনকাল পর্যন্ত তা ব্যবহার করতে পারবে। যদি স্ত্রী মারা যায় এবং তার সন্তান না থাকে তখন তার অংশটাও ট্যাক্স বা রাষ্ট্রের মাধ্যমে জনকল্যাণে চলে যাবে। বুঝছ? ভীষণ প্যারা। কোন পূর্বপুরুষ যে এই উইলটা বানাইছিল তাকে পাইলে কয়েকটা থাপ দিতাম। ফাদার ফাকিং বংশ একটা। আমিরুল চাচার সম্পত্তি 75% তার মৃত্যুর পর চলে যাবে জনকল্যাণে। বাকি 25% পাবে তার স্ত্রী। সেই স্ত্রী মরে গেলেও সেটাও টেস্ট পেয়ে যাবে। এখন আমার সন্তান না হলে আমার 75% সম্পত্তিও চলে যাবে রাষ্ট্রের কাছে। আমি কি রাষ্ট্রকে দিয়ে দেওয়ার জন্য এসব কামিয়েছি? অবশ্যই না। আমি প্রতি বছরে বছরে বাচ্চা নেব, নিতেই হবে বাচ্চা। এজওয়ান হারার পাত্র না তৈরি করে বেটি। দেখবা কোনোদিন তোমারে জাদুটোনা করে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে, ধরতেও পারবো না। মাহির কপাল অলরেডি কুঁচকে এসেছে। হোয়াট দ্য ফাকিং উইল? এভাবে উইল বানিয়েছে কে? মনে হচ্ছে খুব সূক্ষ্মভাবে কিছু একটা ভেবে তারপরই বানিয়েছে এই উইলটা। এর পেছনে কি কোনো যুক্তিযুক্ত কারণ আছে? তাহলে আপনার মায়ের সম্পত্তি 25% এখন কোথায়? এজওয়ানের মুখ এবার শক্ত হলো। মাহিকে সরিয়ে দিয়ে বলল, সে পায়নি 25%, কারণ বাবা এখনো জীবিত। বাবার আগে এসে পটল তুলতে গেছে, তার ভাগ বাবার কাছে আছে। বাবা মরে গেলে তখন 25% চলে আসবে আমার কাছে। তখন আমি 100% এর 100%ই পাবো। কোনো টেস্ট পাবে না সেখান থেকে। তেমনভাবেই ভাইজানের মায়ের সম্পত্তি 25% আর নিজে 75%। সোলেমান ভাই আর রুমু অলরেডি পেয়ে গেছে। আমাদের ভিতরে সবচাইতে রিচ সে। এই যে গাড়ি বাড়ি, এখানে ওখানে কোম্পানি, এইসব ভাই তার বাবা নামের মাধ্যমে পেয়েছে। তারাই জমিদার ছিল শুনেছি। ভাইয়ের নানার কোনো ছেলে ছিল না, একটা মেয়ে ছিল। তাদের সম্পত্তি সব ভাইজান পেয়েছে। আমার মনে হয় দেওয়ান পরিবারই এই উইল বানিয়েছে সুলতান পরিবারের।
দেওয়ান পরিবারটা কি? ভাইজানের নানার পরিবার। আপনি মরলে তো তাহলে আমার ভীষণ লাভ দেখছি। নিঃসন্দেহে। তাহলে তো আপনার মরে যাওয়া উচিত। 25% নিয়ে আমি বাকি জীবনটা হাইসের সাথেই কাটাতে পারবো। এখন কি আয়েসে থাকছো না নাকি? ঢং যত সব। মাহি রুম থেকে বের হলো। মেহেরিন উর্মির রুমে দাঁড়িয়ে আছে। উর্মি মাথা নত করে বসে আছে। মেহেরিন কি বলবে বুঝতে পারছে না। বাচ্চা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, তবে এই বাচ্চা আসার খবর শুনে নিশ্চিত কেউ খুশি হতে পারবে না। বড়দের মধ্যে অলরেডি চলে গেছে এই খবর। আমিরুল সুলতান, আফিয়া সুলতান, বাশা সুলতান, আনোয়ার সুলতানকে বুঝাচ্ছে সোলেমান ইব্রাহিম অলংকারপুর চলে গেছে খবরটা। ইমন নিউজটা শুনে থম মেরে বসে রইল। লোকজনের থেকে আর লুকিয়ে রাখা সম্ভব হলো না। বিয়ে করেছে, এখন শুনতে হচ্ছে প্রেগন্যান্ট। এর জন্য ইব্রাহিম সেদিন বলেছিল 1 মাসের মধ্যে তাকে মামা ডাক শোনাবে। আগে থেকে জানা ছিল সে বাপ হতে যাচ্ছিল। ইমন এখন কি করবে, তার কি করা উচিত? এই ঝামেলা আর পোহাতে পারছে না। সব সম্পর্ক ছিন্ন করতে পারবে না তাদের সাথে। ইমন যতটা সম্ভব সুলতান পরিবারকে এড়িয়ে চলবে। শিবির প্যানেল থেকে অলরেডি তাকে ফোন করা হয়েছে। বোন কেন আওয়ামী লীগের সাথে বিয়ে দিল জবাব চাইলো। এও বলল সে কি গুপ্তচর হয়ে ঢুকেছে নাকি আওয়ামী লীগের। ইমন ঢাকায় এসে কথা বলবে বলেছে। বউ ভাতের অনুষ্ঠানটা ছিমছাম বেশ হলো। ইমন আসেনি, সে সোজা ঢাকা চলে গেছে। ইতি বেগম এসেছিল মোতালেব ভুইয়াদের সাথে। মেয়ের সাথে তেমন কথা বলেনি। উর্মি লজ্জায় অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছে। তারপরের দিন ইব্রাহিম উর্মিকে নিয়ে ঢাকা চলে গেল। সোলেমান এখন আফিয়া সুলতান আর আমিরুল সুলতানের সাথে কথা বলছে। সেও আগামীকাল মেহরিনকে নিয়ে ঢাকা চলে যাবে। ওখানে কলেজে ভর্তি করিয়ে দিবে, সুলতান নিবাসেই থাকবে। মাহি খুশিই হলো শুনে। যাক, বাড়িতে মেয়ে বলতে তাহলে কেউ তো রইল। রুমাইসার সে কি মন খারাপ, পারে না তো কেঁদেই ফেলতে। পরের দিন মাহি, এজওয়ান, সোলেমান, মেহরিন অলংকারপুর গিয়ে মোতালেব ভুঁইয়ের সাথে দেখা করলেন। ইতি বেগম মেহরিনের ঢাকা যাওয়ার খবর শুনে আলাদা করে ডেকে বললেন একটু উর্মির খেয়াল রাখতে। যতই অন্যায় করুক মা তো মেয়ের খারাপ চাইতে পারে না, তার উপরেই অল্প বয়সে পোয়াতি হয়েছে, যত্ন দরকার। মেহরিন আশ্বস্ত করলো সে রাখবে খেয়াল। সেদিন রাতেই তারা রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। মেহরিন এখন থেকে সুলতান সাহেবের সাথেই থাকবে। কেমন আনন্দও লাগছে, সাথে ভয়ও হচ্ছে। সবটা আল্লাহর উপর ভরসা করে মেহরিন চলতে লাগলো সময় স্রোতে ভেসে। নিশ্চয়ই সবটা সুন্দর হবে। ঢাকায় আসার পরের সপ্তাহে সোলেমান আসলো রাজুক উত্তরা মডেল কলেজে। এই কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে মেহরিনের ট্রান্সফার সহ ভর্তি সকল কার্যক্রম শেষ করে। সোলেমানকে বেশি কিছু বলতে হয়নি, তারাই নিজ দায়িত্বে সব করে নিবে। মেহরিনকে নিয়মিত ক্লাস করতে আসার জন্য বলা হলো। সোলেমান মাথা নেড়ে চলে আসলো। এজওয়ান ঢাকায় ফিরে তার পরের দিনই কোথাও একটা চলে গেছে। একদিন পর মাহিকে এজওয়ান ফোন করে বলেছে সে চট্টগ্রাম গেছে ঘুরতে বাহাদুরের সাথে। মাহি আর মাথা ঘামায়নি। এজওয়ান এখন বসে আছে পিসির সামনে। এই শীতের মধ্যেও সে ঘামছে। শরীরে থাকা কালো গেঞ্জিটা ভিজে গেছে এসির ভেতরেও। টানা একটা সপ্তাহ এই ছেলে ঘুমায়নি ঠিকমতো। গোসল আর ওয়াশরুমে চাপ পেলে শুধু তখন সরেছে পিসির সামনে থেকে। এমনও হয়েছে সকাল গড়িয়ে রাত এসেছে। এজওয়ান বুঝতেই পারেনি যে এই ছেলে দিনে কম করে হলেও 2বার গোসল করে। সেই ছেলে 7 দিনে গোসল মিস দিয়েছে অনেকবার। বাহাদুর টাইম টু টাইম খাবার এনে দিলেও সেটা পাশেই পড়ে থেকেছে। রোবটের মতো লাগলো বাহাদুরের কাছে এই এজওয়ানকে। এজওয়ান লাস্ট ডাটা এন্ট্রি করালো। স্ক্রিনের সামনে ঝুঁকে থাকা এজওয়ানের চোখে এক ধরনের জ্বলন্ত তীব্রতা। কিবোর্ডে আঙ্গুল থামার পরও মনিটরের নীল আলোয় তার মুখ ঘামছে। তীরে এসে তরি ডোবার মতো ফিলিংস হচ্ছে, যদিও চান্স কম এটার। তারপর যদি সফল না হয় তখন আবার শুরু থেকে সবটা করতে হবে। এটা ভেবে ডিপ্রেশনে চলে যেতে ইচ্ছে করছে এজওয়ানের। একটা ভারী নিঃশ্বাস ফেললো এজওয়ান। তার উপর মাউসের কার্সারটা ধীরে ধীরে সরিয়ে নিয়ে গেল ডান দিকের কোণে থাকা এক্সিকিউট বোতামের উপর। একবারও চোখ পিটপিট না করে ক্লিক করলো। সেকেন্ড খানেক নীরবতা বিরাজ করলো। তারপর হঠাৎ স্ক্রিনে অন্ধকার ভেদ করে উঠে এলো এক বিশাল লাইভ ড্যাশবোর্ড। এক একটা পয়েন্টে মৃদু আলো ঢেউ ছড়িয়ে পড়ছে। এজওয়ান চেয়ারে হেলান দিল। চোখের নিচে কালি, ঠোঁটে এখন মৃদু তৃপ্তির হাসি। ফাইনালি সে উইন। দীর্ঘ 5 বছরের পরিশ্রম আজ তার চোখের সামনে। স্ক্রিনে স্পষ্ট একটা লেখা দেখা যাচ্ছে, সিস্টেম ইন্টারোগেশন 100% কমপ্লিট। তারপর একের পর এক নতুন ট্যাব খুলে গেল স্বয়ংক্রিয়ভাবে। এজওয়ান পাশ থেকে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিল। তৃপ্তি শান্তি দুটোই পেতে লাগলো। বাহাদুর এসে দাঁড়ালো পাশে, অবাক চোখে বলল, ফাইনালি হলো তাহলে? ইয়েস, এজওয়ান কখনো হারে না, অলওয়েজ আই প্রফিট। এজওয়ান পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করলো। ওপাশ থেকে রিসিভ হতেই এজওয়ান বলল, ফাইনালি দিস ওয়ার্ক ইজ ফিনিশ প্রফেসর, চেক ইট। এজওয়ান ফোন কেটে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হায় হায়, মেয়েদের মতো চোখের নিচে কালি পড়ে গেছে, কেমন গাঞ্জাখুরি লাগছে। এজওয়ান তড়িঘড়ি করে লম্বা একটা শাওয়ার নিল।
তারপর লেদার জ্যাকেট গায়ে চাপিয়ে সেলুনে চলে গেল নিজেকে ঠিক করতে। সুলতান নিবাসে বাসার সুলতান সোফায় বসে টিভির নিউজ দেখছিল। মেহেরিন নিজের রুমে, মাহি নিচে এসেছে কি মনে করে যেন। বাসার সুলতান ডাকলেন মাহিকে। মাহি সোফায় বসতেই বাসার সুলতান বললেন, এজওয়ান আসবে কবে জানো কিছু? ফোন ধরেনি আমার। বলতে পারছি না, আমার ফোনও ধরেনি আজ। বাহাদুরকে জিজ্ঞেস করুন তো আঙ্কেল। বাসার সুলতান উঠে গেল ফোন করতে। এজওয়ান সেলুনের বিল পে করছিল ক্রেডিট কার্ড দিয়ে। বাপের ফোন পে রিসিভ করে কানে নিয়ে বলল, ইয়েস, মাই হ্যান্ডসাম দুর্নীতিবাজ কিউট ফাদার বলুন। বাসার সুলতান চোখ মুখ কুচকে বলল, শাট আপ, তুই কোথায়? কেন মিস করছো নাকি আমাকে? অবশ্যই তুমি মিস করলেও পাত্তা পাবে না আমার থেকে। বাসায় আসবি কবে? তুমি যেদিন বলবে। তাড়াতাড়ি আয়। অস্ট্রেলিয়া কি আর আমি যাবে না নাকি? না গেলে রাজনীতিতে ঢোক। আমাকে দিয়ে রাজনীতি করতে চাইছো? করলে সমস্যা কি? যে রাজনীতিতে রীতি নেই সেই রাজনীতি আমি করতে ইচ্ছুক নই ফাদার। তোমরা করো। ওর কামলাগিরি দেওয়ার অন্তত আমার পক্ষে সম্ভব না। ওয়ান কামলা হায়ার করে, কারো কামলা হয় না। গট ইট? আসছে জমিদারের বাচ্চা। নিঃসন্দেহে জমিদারের বাচ্চা আমি। সামনে নির্বাচনে নাম লেখাবি। দেশের হয়ে কাজ করবি না তুই? দেশের হয়ে কিসের কাজ করব আমি? আমার মাতৃভূমি এটা। আমি নির্বাচনে দাঁড়িয়ে নিজের পাছায় গু রেখে কি জনগণকে বলবো, ও হে দেশবাসী, তোমরা কিন্তু হাগু করে পাছা পরিষ্কার করবে, যেখানে নিজেরই পাছায় ঘু দিয়ে হাঁটে। সরো এসব, আমি পারবো না। আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি বহু আগেই। যেটা পারি না পারি সেটা না করে শ্রয়, সব করলে ব্যর্থ জীবন। হারামজাদা কোথাকার, নিজের বাপ ভাইকে চাপাচ্ছিস। অনলি ইউকে পচাচ্ছি। ভাইজান, চাচা ভালো? ইউ ডিজ অনেস্ট ম্যান। আই লাভ ইউ তোমাকে। এখন নাকি বাসায় আসছে। এজওয়ান ফোনটা কেটে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা টঙের দোকানের সামনে দাঁড়ালো। তারপর বেঞ্চে বসে বলল, মামা, আপনার এই ছোট দোকানে কি কি পাওয়া যায়? কি কি বিক্রি করেন? দোকানে থাকা মধ্যবয়স্ক লোকটা বলল, আমি বিরিয়ানি পোলাও বিক্রি করি মামা, খাইবেন? এজওয়ান দোকানে উকি ঝুঁকি দিল। বিরিয়ানি পোলাওয়ের হাঁড়ি কই, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? শুধু চা বিস্কুটই দেখছি যে। চোখ নাই আপনার, দেখার পারেন না? চা বিস্কিট দেখার পরও বলেন আমি কি বিক্রি করি? অকুশিত লোক। হোয়াট? অশিক্ষিত? পড়ালিয়া করেন নাই জীবনে? না, করি নাই জীবনে। আপনি করেছেন? হ, ক্লাস 1 অবধি। অনেক দূর পড়াশোনা করছেন মামা। আপনাদের দিনে 1 পাস করা আর বর্তমান দিনে পিএইচডি পাস করা সেম সেম। এখন মামা, এক কাপ চা দেন তো। লোকটা মাটির কাপে চা দিল। এজওয়ান তাকালো। এইটুকু কেন চা? এটা তো এক ঢোকে পেটে সব চলে যাবে। কি মামা, এত অল্প কেন চা? একটু বড় মুখে দেন। দোকানদার পাশে চা রেখে বলল, গ্রামে পানি তোলার গোসলের মগ আছে, ওইটাই দিমু। গোসলের মুখে কেন দিবেন খাইতে? চা খাওয়ার মগ নাই? আরো কয়েক কাপ নিয়ে আসেন। চায়ের সাথে কি দেন খেতে? আপনি কি খাইবেন? চায়ের লগে বিস্কুট নাকি পাউরুটি? না থাক, বাসার জিনিস দিতে পারেন, ভরসা নেই। আর 5 কাপ দেন চা। দোকানদার আরো 5 কাপ এনে দিল চা। এজওয়ান রাস্তার চলন্ত গাড়িগুলো যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে চাটা খেতে লাগলো। খাওয়ার মাঝে এজওয়ান রিভিউ দিতে লাগলো। মামা, চাটা খুব একটা মজা হয়নি, চিনি কম দিবেন। চা মজা হয়নি শুনে দোকানদারের কপালে দুভাঁজ পড়ল। মুখের উপর কেমনে বলে দিচ্ছে মজা হয় নাই। কি কইলেন এটা মামা? খাঁটি গরুর খাঁটি দুধ দিয়ে বানাইছি এটা চা, লগে গ্যান্ডারির চিনি, আর আপনি বলেন মজা হয় নাই? জীবনে চা খাইছেন আপনি? চায়ের স্বাদ জানেন? খাঁটি গরু খাঁটি দুধ? গরু খাঁটি হয় দুধের মতো? হ, দেশি গরু। গ্যান্ডারে কি? কুশল। কুশল আবার কি? আরে ভাই আকাক। ও, ওই যে বাসের মতো দেখতে চিকনুটা? হ রে ভাই হ। আচ্ছা বুঝলাম, বাট অনেস্টলি বলছি,
আপনার হাতের চা ভীষণ বাজে। চা হবে চায়ের মতো, কিন্তু এটা তো চায়ের মতো না, শরবতের মতো। চা কেমন হয়? চায়ের মতো হয়। কি দিয়া বানায়? তা তো বলতে পারবো না। আপনি তাড়াতাড়ি খাইয়া বিদায় হন তো, আর আইবেন না আমার দোকানে। আপনার মনে হয় আমি দ্বিতীয়বার আসবো আপনার দোকানে? চা বালা না কইয়া কইয়া 5 কাপ খাইয়া ফেলছেন। চা ভালো হইলে কয় কাপ খাইতেন? ভালো চা পেলে বলতে পারতাম। খাওয়া শেষে এজওয়ান মানিব্যাগ থেকে তার এটিএম কার্ডটা বের করে বলে। নেন, বিলটা রাখেন। দোকানদার কার্ডের দিকে একবার তাকিয়ে ফের এজওয়ানের মুখের দিকে তাকিয়ে বলে, কিসের ভিল? কেন, চায়ের বিল? টাকা না দিয়া ভিজিটের কার্ড দিয়া বলতেছেন ভিল নিতে। আপনি টাকা দেন। আরে মামা, এটা ভিজিটিং কার্ড না, এটা এটিএম কার্ড। কিয়ের কার্ড এটা হুনবার চাই নাই আমি। আপনি নগদ টাকা দেন। নগদ টাকা তো নাই মামা, আমি ক্যাশ ইউজ করি না। দোকানদার রেগে গেল। টাকা নাই তাহলে খাইতে আইছেন কেন? আবার খেতে এসে কত ঢং করলেন। টাকা না দিলে এক পাও যাইতে দিব না কইলাম। লোকজন ডাইকা আইনা কুটির লগে বাইন্দা রাখমু। তাড়াতাড়ি টাকা দেন। এজওয়ান পকেট থেকে ফোনটা বের করে বাহাদুরকে ফোন করলো। কম করে হলেও 7 বার ফোন দিল এজওয়ান। শালার বেটা ফোন ধরছে না। আমার বিকাশ আছে, আপনি বিকাশে দিয়া দেন টাকা। এজওয়ানের তো বিকাশ নেই। আমার বিকাশ নেই মামা। নগদ? নেই বললাম তো। রকেট? কিছুই নেই মামা, এই কার্ড ছাড়া। তাহলে এখন কইতে টাকা দিবেন, তাড়াতাড়ি দেন। এই যে রশি লইয়া দাঁড়াইয়া আছি, বাইন্দা রাখমু কইলে। আশেপাশে এটিএম দোকান নেই? জানি না। দাঁড়ান দেখে আসি। এজওয়ান হাঁটা ধরতে নিলে দোকানদার 2 হাত মেলে ধরে বলে, এক পাও যাইতে দিমু না, পলাই যাইবেন গা। বাড়ির কাউরে কন টাকা নিয়ে আইতে। এজওয়ান তরিকুলের বেটিকে ফোন করলো। মাহি দুপুরের খাবার খাচ্ছিল বসে। এজওয়ানের ফোন পে রিসিভ করে কানে নিয়ে হ্যালো বলতে এজওয়ান বলল, হাই তারিকুল বেটি, হোয়াটসঅ্যাপ। ভালো। কি করছো? খাচ্ছি। তুমি কি একটু বেরোতে পারবা? কোথায়? টিএসসি। আপনি ঢাকায় আসছেন? এজওয়ান ঢাকাতেই ছিল, চট্টগ্রাম না, কিন্তু বলা যাবে না, সেজন্য এজওয়ান বলল, ঢাকা এসেছি, তুমি একটু আসো তো। আমার আশা লাগবে কেন? বাড়ি চেনেন না? চিনি তো, তোমার জন্য সারপ্রাইজ আছে, সেজন্য তো বলছি আসতে। প্লিজ আসো তরিকুল বেটি। আসছি। আর শোনো, বাড়ির গাড়ি করে না এসে রিক্সা করে এসো, ঠিক আছে? রিক্সা দিয়ে কেন আসবো? আরে আসোই না, বললাম না সারপ্রাইজ আছে। ঠিক আছে। মাহি খাওয়া শেষে রেডি হলো। পিঙ্ক কালারের একটা কুর্তি পরে মুখে সানস্ক্রিন লাগিয়ে সাইড ব্যাগ নিয়ে বের হলো। বাড়ির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিক্সা পেতেই সেটাই উঠে বসলো টিএসসি চত্বর যেতে। রিক্সা টিএসসি চত্বর এসে থামতেই মাহি নেমে এদিক ওদিক তাকালো। এজওয়ানকে দেখতে পাচ্ছে না। ভাড়া মিটিয়ে ফোন করলো। কই আপনি? বামে চায়ের দোকানে আসো। মাহি ভ্রু কুচকালো। মাহি বামে ঘুরে হাঁটা ধরলো। দেখলো এজওয়ান চায়ের দোকানে বসে আছে। মাহি এগিয়ে গিয়ে বলল, কি জন্য আসতে বললেন? এজওয়ান সরে বসে বলল, বসো তরিকুলের বেটি, বসো। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। মামা চা দেন তো তরিকুলের বেটিকে। দোকানদার টাকাতেই বলল, এসে গেছে তো দিয়ে দিব। আমি চা খাবো না। আরে কি বলো তরিকুলের বেটি, চা খেতেই হবে। দারুণ খেতে ওনার চাটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এনি কতবার আসলাম খেতে। দেখেন না, চা খেতে থেমসি বাড়ি না গিয়ে। দোকানদার চা দিল। মাহি চুমুক বসালো। এজওয়ান জিজ্ঞাসা করলো, মজা না? যতটা ভালো বলেছেন ততটাও না। এজওয়ান মুখ ঘুরিয়ে ফেললো। চা শেষ হতেই এজওয়ান উঠে দাঁড়ায়। তারপর মাহিকে বলে, বিলটা দিয়ে দাও তরিকুলের বেটি। মাহির কপালে 2 ভাঁজ পড়ল। বিল দিয়ে দেবো মানে? চা কে খেয়েছে? আমি। তাহলে বিল কে দেবে? আপনি তো বললেন দিতে চা, সেই জন্যই তো খেলাম। আমি দিতে বললেই তুমি খাবে? কিপটামি করো না, দিয়ে দাও বিল। যত দিবে আল্লাহ তোমাকে তার দ্বিগুণ করে ফেরত দেবে। দাও দাও। মাহি 10 টাকার একটা নোট বের করে দিল। দোকানদার সেটা দেখে বলল, 10 টাকা না 60 টাকা হয়েছে, 60 টাকা দেন। মাহির চোখ কপালে। কি? 1 কাপ চা 60 টাকা? মগের মূল্য নাকি? তেমন আহামরিও তো ভালো না টেস্ট। এজওয়ান ফিসফিস করে বলল,
আরে ভাই দিয়ে দাও, ঝগড়া করছো কেন? ঝগড়াটার মতো। মাহি কটমট করে তাকালো। 10 টাকার বেশি 1 টাকাও দিব না। এই মামা টাকা নিন। কি কয় এই মাইয়া? টাকা দিতে কন তাড়াতাড়ি। কিসের 10 টাকা? কয় কাপ? এজন দোকানদারকে থামিয়ে দিয়ে বলল, এই মামা চুপ করেন তো। আখায়ের মতো টাকা চাইছেন, 60 টাকাই তো, মনে হচ্ছে 20 টাকা পান। মাহির হাত থেকে এজওয়ান টাকাটা কেড়ে নিয়ে বলল, 100 টাকা নোট আছে? কেন, কি করবে? দাও বলছি। মাহি টাকাটা ব্যাগ থেকে বের করতে এজওয়ান সেটা দোকানদারের সামনে রেখে মাহির হাত ধরে হাঁটা ধরল। মাহি হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এজওয়ান আরো চেপে ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।